আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাব ইন্সপেক্টর রেবেকা সুলতানা, বর্তমানে উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন তেজগাঁও, ঢাকায় কর্মরত আছি। আপনারা অনেকেই আমাকে চেনেন। আমার এই ফেসবুক পেজটা খোলার পিছনে উদ্দেশ্য হলো অন্তত আমার যতটুকু জ্ঞান, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার কথা বলছি আমি, তো আমার যতটুকু জ্ঞান, এই জ্ঞানটুকু দিয়ে আপনাদের যতটুকু সাহায্যে আসা যায় বা আমি যতটুকু জানি ততটুকু বিষয় আর কি বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা। আপনারা খেয়াল করবেন হয়তো আমি প্রায় কিছু পোস্ট দিয়ে থাকি লেখাপড়া সংক্রান্ত, মাঝে মাঝে কিছু মোটিভেশনাল পোস্টও দিয়ে থাকি। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমি মূলত বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, এমসিকিউ এবং লিখিত পরীক্ষার যে প্রশ্ন, কোন আইন থেকে সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে মানে আপনি ঠিক কোনগুলো পড়বেন, কোনগুলো পড়লে, কোন আইনগুলো পড়লে আপনার পদোন্নতি পরীক্ষার জন্য এটি সহায়ক ভূমিকা পালন করবে, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই আজকে মূলত আসা। বিশেষ পরীক্ষা হবে আমরা জানি, বিশেষ পরীক্ষার জন্য আবেদন চেয়েছে অনেকে, আমরা এই বিষয়টা অবগত আছি। তো অনেকেই এই বিষয়ে জানার পর পড়ালেখার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ অনেক আগে থেকেই পড়েন, তারা তো ভালো করবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যারা একেবারেই পড়েননি, এই মুহূর্তে এসে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য সুসংবাদ, তারাও ভালো করতে পারবেন। তবে হ্যাঁ, এত অল্প সময়ে সংক্ষিপ্ত একটা প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে বেছে বেছে পড়তে হবে। এই শেষ সময়ে এসে আপনি চাইলেই ব্যাপক প্রস্তুতি নিতে পারবেন না। পরীক্ষার খুব বেশি দেরি নেই। আমরা যতটুকু অনুমান করতে পারি যে সাধারণত পরীক্ষাগুলো এদিকেই এসে হয়। তো পদোন্নতি পরীক্ষা যদি খুব বেশি দেরি না হয়, তাহলে সেক্ষেত্রে অল্প সময়ে আমাদেরকে একটা গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, যাতে করে আমরা এমসিকিউ পাস করব, পাশাপাশি লিখিত পরীক্ষায়ও আমাদের একটা ভালো ফলাফল আসে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আপনারা যদি বিগত বছরের এমসিকিউ প্রশ্নগুলো একটু পর্যালোচনা করেন, যদি আপনারা দেখেন এমসিকিউ প্রশ্নগুলো কীরকম হয়েছিল, বিগত বছরের যে এমসিকিউ প্রশ্নগুলো, তো কোন আইন থেকে হয়েছিল, দুঃখিত কীরকম বললে তো ব্যাপক হয় বিষয়টা, কোন আইন থেকে মূলত বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল আমরা একটু দেখব। তার মধ্যে কনস্টেবল নায়েক হতে এএসআই, তাদের যে পদোন্নতি পরীক্ষা, অর্থাৎ কনস্টেবল নায়েক হতে এএসআই নিরস্ত্র পদে পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে মোটামুটি 27টি আইন থেকে আপনি যদি ফৌজদারি কার্যবিধি, পুলিশ প্রবিধান, দণ্ডবিধি, সাক্ষ্য আইন সহ মোটামুটি 27টি আইন, বিভিন্ন ধরনের আইন, ছোট ছোট আইনগুলো আছে, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন, যেটি মূলত কিছুদিন আগে সংশোধন হয়েছে অধ্যাদেশ দ্বারা, আপনারা জানেন। তারপরে পুলিশ আইন, সড়ক পরিবহন আইন, শিশু আইন, অস্ত্র আইন, এই ধরনের আইনগুলো থেকে সর্বমোট, অর্থাৎ ফৌজদারি, দণ্ডবিধি এগুলো ধরেও সর্বমোট 27টি আইন থেকে এমসিকিউ প্রশ্নটা হয়েছে। আচ্ছা, যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কথা শোনা যাচ্ছে কি না, শব্দ ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না একটু জানালে আমি ভীষণ উপকৃত হতাম। আমি তো হাওয়ায় কথা বলতেছি, যে আসলেও কেউ শুনতে পাচ্ছে কি না। তো একটু দয়া করে শেয়ার করে দিবেন, তাহলে বাকিরাও শোনার সুযোগ পাবে, যদিও এটা রেকর্ডেড থাকবে, পরে শুনতে পাবে ইনশাল্লাহ। আজকে যে উদ্দেশ্যে আসা, এমসিকিউ প্রশ্ন কোথার থেকে হয়, কোন আইন থেকে হয়, আমরা কোনগুলো পড়ব, সেই বিষয়ে কথা বলার জন্যই মূলত এসেছি। তো এখন আপনি কনস্টেবল নায়েক থেকে যদি এএসআই পদোন্নতি পরীক্ষার জন্য পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাকে মূল আইনগুলো ধরে সর্বমোট 27টি আইন পড়তে হবে কমপক্ষে। কেন? এমসিকিউ পরীক্ষায় একটা ভালো ফলাফলের জন্য। আচ্ছা, আগে এই বিষয়টা শেষ করি। তাহলে মনে করেন এমসিকিউ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আপনাকে 27টা মাইনর অ্যাক্ট সহ, মেজর অ্যাক্ট সহ 27টা আইনের উপরে ভালো দখল থাকতে হবে। আচ্ছা, এবার আসেন লিখিত পরীক্ষা। আপনি এমসিকিউ পরীক্ষা ধরে নিলাম, আলহামদুলিল্লাহ আপনি এমসিকিউ পরীক্ষা কোনোভাবে উত্তীর্ণ হলেন। এবার লিখিতর বিষয়টা বলবো, লিখিত পরীক্ষার বিষয়টা বলবো। ধন্যবাদ কানিস তোমাকে।
লিখিত পরীক্ষার প্রিপারেশন বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেই আছেন যারা আপনারা এমসিকিউ উত্তীর্ণ হয়ে গেলেও লিখিত পরীক্ষায় গিয়ে খারাপ করে ফেলেন। এর পিছনে কারণ কি আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, ল্যাক অফ প্র্যাকটিস, রাইটিং প্র্যাকটিস। আপনারা ভালোভাবে লেখেন না। কোনো একটা প্রশ্ন আপনি ভেবে নেন, আমি যেহেতু প্রশ্নটা পড়লাম তার মানে আমার এই প্রশ্নটা হয়ে গেছে, আমি এটা পারি। তো যে প্রশ্নের উত্তর আমি জানি সেটা আমি হয়তো লিখতেও পারবো না। এটা ভীষণ একটা ভুল ধারণা আমাদের মধ্যে। আপনি দেখেন, আপনার যদি প্র্যাকটিস না থাকে, আপনি যদি দীর্ঘদিন না লেখেন, একটানা 3 ঘন্টা বসে লেখা আপনার জন্য সবচেয়ে কষ্টসাধ্য হবে। কিভাবে লিখবেন? একটানা 3 ঘন্টা 2 ঘন্টা যাই বলেন, পরীক্ষার হলে বসে আপনার কলম দিয়ে লেখা বেরোবে না। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, আমরা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য যে প্রিপারেশন, এটা আলাদা করতে পারি না। আমরা কি করি, সারা বছর ধরে আইনগুলোর উপরে পড়তে থাকি এবং এমসিকিউ এর জন্য একটা ব্যাপক প্রিপারেশন নিয়ে ফেলি, যার জন্য মোটামুটি অ্যাভারেজ যে ছাত্ররা সারা বছর ধরে এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তারা এমসিকিউয়ে 50-এর মধ্যে 40 আপ, অ্যাবাভ 40 নাম্বার পেলেও শেষ পর্যন্ত গিয়ে লিখিত পরীক্ষায় গিয়ে তারা কিন্তু খারাপ করে ফেলে, বা লিখিত পরীক্ষায় তাদের রেজাল্ট আসে না। ব্যাপক ডিফারেন্স। আপনি এমসিকিউ পরীক্ষা দিলে, এটা একটা যন্ত্র, আপনার এমসিকিউ পরীক্ষার যে উত্তরপত্র, এটা কিন্তু দেখে একটা মেশিন। সে কিন্তু দেখে না আপনি কতটুকু মানে কিভাবে লিখছেন কি লিখছেন না। তার এখানে নৈর্ভিত্তিক কথাটার মানেই হলো ব্যক্তি নাই, এখানে একটা কম্পিউটার আপনার খাতাটা কাটে। যদি উত্তর সঠিক হয় রাইট মার্ক পান, যদি উত্তর ভুল হয় আপনাকে নম্বর দেয় না, বা ওই নম্বরটা কাটা যায়। কিন্তু লিখিত পরীক্ষার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি লিখবেন, আপনার খাতা উপস্থাপন, আপনার লেখার ভঙ্গি, একই প্রশ্নের উত্তর 3 জন ব্যক্তি 3 রকমভাবে উপস্থাপন করে খাতায়, তাই কি না? এখানেই খাতার পার্থক্য হয়, এখানেই নম্বরের কম বেশি হয়ে যায়। যে ছাত্ররা এমসিকিউ এর টপ লেভেলে থাকে, অনেক ছাত্র এমন আছে তারা গিয়ে লিখিত পরীক্ষায় পাশই করতে পারে না। তাহলে যে ছাত্রের মাথায় 27টা আইন থাকবে, বা 27টা বা 30টা মাইনর অ্যাক্ট থেকে শুরু করে সবগুলো বিষয় যার মাথায় আছে, সে কেন লিখিত পরীক্ষায় খারাপ করে, কেন তার লিখিত ভালো হয় না? এই বিষয়টা তো ভাবার বিষয়, তাই না? অনেকেই বলে যে স্যার এমসিকিউ তো পাশ করে ফেলি, কিন্তু লিখিত কোনোভাবেই পাশ করতে পারি না, বা লিখিততে গিয়ে আমার রেজাল্ট আসে না। তো আপনি এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির এমসিকিউর উপরে এত জোর দেন যে আপনি আইনগুলো বারবার পড়তেই থাকেন, মেমোরাইজ করতে থাকেন, যার ফলে আপনার সবগুলো আইন নখদর্পণে চলে আসে। কিন্তু লিখিত পরীক্ষার যে একটা প্রশ্ন, সেটার উত্তর যে সবগুলো আইন মিলে, কোনো প্রশ্নের উত্তর আছে শুধু ফৌজদারি থেকে উত্তর, কিছু প্রশ্ন আছে ফৌজদারি প্রবিধান দুটো মিলে উত্তর, কিছু প্রশ্ন আছে শুধু মাইনর অ্যাক্ট দিয়ে উত্তর, আবার কিছু প্রশ্ন আছে ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, মাইনর অ্যাক্টও চলে আসে কি না? অনেকেই আমরা সারা বছর ধরে এত পরিমাণে লেখাপড়া করি, যার কারণে হয় সবগুলো আইন আমাদের মুখস্থ হয়ে যায়, মোটামুটি আইনগুলো দখলে থাকে, কিন্তু আমরা প্রশ্নের উত্তরটা সাজিয়ে লিখতে পারি না। তাহলে আপনার ঘাটতি কোথায়? আপনার ঘাটতি হচ্ছে আপনি এটা বেশি প্র্যাকটিস করেন না। সালের প্রশ্নগুলো নেন, নিয়ে বসেন, একদিন একটা সালের পরীক্ষা দিয়ে দেখেন, সালের প্রশ্নের মডিউল হিসাবে ধরে নিয়ে আপনি এটার উপরে একটা পরীক্ষা দেন। কখনো পরীক্ষা দিয়েছেন? লিখিত প্রশ্নের পরীক্ষা দেন, এভাবে সবগুলো সালের প্রশ্ন শেষ করেন। কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখলে উত্তরটা পারফেক্ট হবে, আপনি যে উত্তরটা দিচ্ছেন সেই উত্তরের সঙ্গে অন্য গাইড বইয়ের উত্তরের কী অমিল, কিভাবে লিখলে উত্তরটা আরও সুন্দর করা যায়, এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। এমসিকিউ পড়লেই পাশ করা যাবে, কিন্তু এমসিকিউ কি আমাদের টার্গেট? বলেন, এমসিকিউ তো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো লিখিত পরীক্ষায় একটা ভালো ফলাফল করা। আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি পদোন্নতির, এমসিকিউ এর নম্বরও আপনার কোথাও যোগ হয় না, এমসিকিউয়ে পাশ করলেও আপনার এটা পাশ বলে গণ্য নয়। তাহলে এমসিকিউ পরীক্ষায় 50-এর মধ্যে আপনি 49 পেয়ে খুশি হলেন, লিখিত পরীক্ষায় রেজাল্টই আসলো না, কোনো সিরিয়ালে আপনার নামই থাকলো না, তা এর থেকে দুঃখজনক আর কিছু আছে?
এর জন্য আপনাকে সর্বপ্রথম এমসিকিউ এর থেকে লিখিত প্রশ্নের প্রস্তুতিটা আলাদা করে নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য যে প্রিপারেশন, এটা আপনার আলাদা করে নিতে হবে। সর্বপ্রথম আপনি আলাদা করবেন, যেমন আমি বললাম, আপনারা ফৌজদারি, দণ্ডবিধি, পেনাল কোড মানে দুঃখিত সাক্ষ্য আইন সহ অন্য আইনগুলো সহ আপনি 27টা আইন পড়লে আপনি এমসিকিউ ইনশাল্লাহ মোটামুটি 95% এমসিকিউ আপনি উত্তর করতে পারবেন। কিন্তু আপনার এতগুলো লিখিত পরীক্ষার জন্য দরকার নাই। আপনারা যারা এএসআই পরীক্ষা দিবেন, অর্থাৎ কনস্টেবল নায়ক হতে এএসআই পদোন্নতি পরীক্ষা আপনারা যারা দিবেন, তারা মোটামুটি 16-17টা আইন, সব মিলে 16-17টা আইন পড়লে ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় ভালো করা যাবে, সম্ভব। অল্প পড়েও ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব যদি আপনার পড়ালেখাটা গুছিয়ে হয়। আপনি যদি এটা গুছিয়ে লিখতে পারেন, গুছিয়ে প্রিপারেশন তৈরি করতে পারেন। কিছু ছাত্র আছে যারা সারা বছর ধরে গাধার খাটুনি খাটে, দুঃখিত এই ভাষাটা ব্যবহার করার জন্য, মানে এত পরিশ্রম করে, আমি এটা বোঝাতে চাইলাম, তারা এত পরিশ্রম করে সারা বছর ধরে পড়ে কিন্তু ফলাফল শূন্য। কেন? কারণ তারা পড়াটা গুছিয়ে পড়তে পারে না। আমরা অল্প পড়ব, গুছিয়ে পড়ব। এই সংক্ষিপ্ত সময়েও আপনারা চাইলে যদি আপনি পড়াটা গুছিয়ে নিতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব ইনশাল্লাহ। মনে করেন, আমি এএসআই পদোন্নতি পরীক্ষার বিষয়টা আগে বলি। আপনারা এমসিকিউ প্রিপারেশন বাদ দিয়ে আপনি যদি 17টা বা 16টা আইন থেকে মোটামুটি একটা প্রিপারেশন নেন, যেহেতু আমরা গুছিয়ে প্রিপারেশন নিচ্ছি, বেছে পড়ছি, কাজেই সবগুলোই আমরা পড়ব। মোটামুটি দেখেন, আমি বলি একটু, ফৌজদারি, দণ্ডবিধি, প্রবিধানের 2 খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ড মাস্ট আপনাকে পড়তে হবে। দ্বিতীয় খণ্ড থেকে আপনি বেছে বেছে কিছু পড়বেন। সাক্ষ্য আইন, পুলিশ আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, যেটা কিছুদিন আগে সংশোধন হয়েছে আপনারা জানেন, শিশু আইন, এগুলো এএসআই কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষার লিখিত প্রস্তুতি। আপনারা ভুল বুঝবেন না আমার কথা, অনেকে এটা আবার সাব ইন্সপেক্টর স্যারদের প্রিপারেশন মনে করবেন না। এটা কিন্তু নায়ক কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষার লিখিত প্রিপারেশনের জন্য আমি বলছি যে আপনারা প্রবিধান পড়বেন, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, পুলিশ আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, সড়ক পরিবহন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া আইন, অস্ত্র আইন, সাইবার নিরাপত্তা মানে বর্তমানে সংশোধিত হয়েছে সাইবার সুরক্ষা, পর্নোগ্রাফি, বিশেষ ক্ষমতা, মানব পাচার। কয়টা আইন বললাম? মাইনর, মেজর, যদিও মাইনর অ্যাক্ট বলে আসলে হয় না, সবগুলোই গুরুত্বপূর্ণ। কোনো অ্যাক্ট সেটা পাশ হওয়ার সাথে সাথেই সেটা তো সেইভাবে কার্যকর হয়। আচ্ছা, তাহলে আপনারা সবগুলো মিলে যদি মোটামুটি 16টা, 15টা, 16টার উপরে ভালো দখল নেন, তাহলে আপনি লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। তাহলে লিখিত পরীক্ষার জন্য আপনি একটু এগুলো আলাদা করে রাখেন, যে এগুলো আমি এখান থেকে যে কোনো লিখিত প্রশ্ন দিলে যেন আমি উত্তর করতে পারি। ধরেন সাক্ষ্য আইনের কথা আমি যদি চিন্তা করি, সাক্ষ্য আইনে সর্বমোট ধারা রয়েছে 167টি। যেহেতু আপনি 15টি আইন বেছে বেছে পড়বেন, কাজেই আপনার এখান থেকে আপনার আর বাদ দেওয়ার সুযোগ নাই। সাক্ষ্য আইনের 167টা ধারার মধ্যে মোটামুটি আপনি 10টা ধারা বাদ দিতে পারবেন। ওই যে 91 থেকে 100 পর্যন্ত যে অংশটা, আমরা সাধারণত ওটা বাদ দিয়ে থাকি লিখিতর ক্ষেত্রে, তো আপনি এগুলো বাদ দিতে পারবেন। এছাড়া আপনি যেহেতু সংক্ষিপ্ত প্রিপারেশন নিচ্ছেন, কাজে এগুলোর উপরে আপনার ভালো দখল নিতে হবে, স্ট্রং প্রিপারেশন নিতে হবে, যে এগুলো পড়বো মানে ভালোভাবে পড়বো। যেহেতু আমি কম পড়বো, বেছে বেছে পড়বো, এবং যা পড়বো শক্তভাবে পড়বো, যেন যে কোনো লিখিত প্রশ্ন আসলে আমি এটা গুছিয়ে লিখতে পারি। আচ্ছা, এই গেল আপনাদের প্রিপারেশন। তাহলে এমসিকিউ এর জন্য এই 15টা পড়ার পরে আপনি যদি অতিরিক্ত কোনো প্রিপারেশন নিতে পারেন, সেটা আপনি এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে পারেন। তখন হবে কি, আপনি লিখিতর প্রিপারেশন দিয়ে আপনার এমসিকিউ পার হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুধু শুধু এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে এমসিকিউ পাস করে যেহেতু আমাদের লাভ নাই, আমরা এভাবে পড়বো। তাহলে মোটামুটি এই 15-16টা আইনের উপরে আপনাকে পড়তে হবে, এবং বিগত বছরের প্রশ্নগুলো কীরকম এসেছে এই প্রশ্নের উপরে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রশ্নোত্তরগুলো আমি পরীক্ষার হলে প্রশ্ন আসবে, প্রশ্ন দেখব, তারপর ভেবে চিন্তে উত্তর লিখব। এই ধরনের সিদ্ধান্ত যারা নিয়ে আসেন তারা একদম ভুল করতেছেন। তাৎক্ষণিক সময়ে 2 ঘন্টার মধ্যে কোন ধারার পরে কোন ধারা লিখবেন, এইভাবে প্রিপারেশন নেওয়া বা এইভাবে ওই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া কখনোই সম্ভব না। ওই 2 ঘন্টায় প্রশ্ন পড়বেন, খাতা সুন্দর করবেন, গুছিয়ে লিখবেন, ব্যাপক কার্যক্রম।
আবার দীর্ঘদিন যদি আপনি না লেখেন আপনার হাতও চলবে না। তাহলে দেখেন কত প্রতিবন্ধকতা আছে ওইটুকু সময়ে। এই জন্য আপনাকে কি করতে হবে, লিখিত পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি মনে করেন যে আমি সাক্ষ্য আইন থেকে 40টা প্রশ্ন পড়ব সাক্ষ্য আইন থেকে, তাহলে আপনাকে ওই 40টা প্রশ্ন গুছিয়ে উত্তরগুলো তৈরি করে রেডি রাখতে হবে, যেন পরীক্ষার আগে আপনি ওই খাতাটা বা ওই নোটটা দেখে মেমোরাইজ করে আবার আপনি পরীক্ষার হলে যেতে পারেন। প্রশ্ন পাবেন, উত্তর লিখবেন, চিন্তা করে উত্তর লেখার সময় আপনি পাবেন না। চিন্তা করার জন্য সময় আছে কখন, যে 4টা প্রশ্ন সৃজনশীল থাকবে অথবা যে সংক্ষিপ্ত প্রশ্নটা আপনার সৃজনশীল থাকবে সেটা আপনি ভেবে চিন্তে উত্তর লিখবেন। তো আপনি যদি যে প্রশ্নগুলো কমন এসেছে এগুলোর উত্তর লেখার জন্য চিন্তা করতে হয় আপনাকে যে কোন ধারার পরে কোন ধারাটা দেব, আসামির অনুপস্থিতিতে বিচার লিখব, আগে সমন দেব নাকি আগে ওয়ারেন্ট দেব, না কোনটা যেন আগে পড়ছি, এইভাবে চিন্তা করার সময় নাই। এজন্য প্রশ্নের উত্তর আপনাকে কিছু গুছিয়ে রাখতে হবে। মোট কথা আমি বলতে চাচ্ছি, লিখিত পরীক্ষার জন্য আপনাকে কিছু নোট তৈরি করে রাখতে হবে। গতানুগতিক প্রশ্ন থেকে তো নোট থাকবেই, পাশাপাশি সৃজনশীল কিছু প্রশ্ন থেকেও আপনার নোট তৈরি করে রাখতে হবে যে এই প্রশ্নটা যদি এভাবে আসে আমি উত্তর কিভাবে লিখব, ক খয়ের জায়গায় যদি অন্য কোনো নাম দিয়ে আসে তখন আমি কিভাবে লিখব। এবং আপনার কাজ হবে এগুলা ব্যাপক পরিমাণে প্র্যাকটিস করা, অর্থাৎ লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। ছোটোবেলায় আমরা কি করতাম, পড়ে মুখস্থ করে তারপরে সেটা লেখার চেষ্টা করতাম। এখনও সেম প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনি শুধু একটা উত্তর জানলেই হবে না, উত্তরটা আপনাকে বারবার লিখতে হবে। অনেকগুলো উপকার হবে। এক, আপনার হাতের লেখার স্পিড বাড়বে, লেখার সৌন্দর্য হবে। আবার আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার হাত আটকাবে না, না হলে একটানা আপনি 3 ঘন্টা লিখতে পারবেন না, হুট করে চাইলেই আপনি 2 ঘন্টা লিখে ফেলতে পারবেন না। অনেক কষ্ট এবং অনেক ধৈর্যের ব্যাপার এটা। আচ্ছা, তাহলে আমরা এএসআই পদোন্নতি পরীক্ষার প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার একটু সাব ইন্সপেক্টর সাবদের পরীক্ষায় কোন আইনগুলো থেকে প্রশ্নগুলো আসে এটা আমরা একটু দেখব। এমসিকিউ প্রশ্নটা সুনির্দিষ্ট কোনো সিলেবাস, যদিও আপনারা খেয়াল করেন মোটামুটি বিভিন্ন প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো যদি দেখেন মোটামুটি 37টা আইন থেকে, একদম সবসহ 37টা আইন থেকে বিভিন্ন এমসিকিউগুলো সাবদের আসছিল। তো এবার আমরা লিখিত প্রশ্নটা নিয়ে যেহেতু বেশি জোর দিচ্ছি আমি, বা লিখিতর কথাটা বেশি করে বলছি, লিখিত প্রশ্নটা নিয়ে বলি কোন আইনগুলো লিখিতর জন্য পড়তে হবে। লিখিতর জন্য মোটামুটি সব সহ যদি 25টা আইন পড়ে ফেলতে পারেন ইনশাল্লাহ, এখান থেকে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। লিখিত পরীক্ষার কথা বলতেছি, কিন্তু সাব ইন্সপেক্টর স্যাররা যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আর কি, মানে এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদোন্নতি পরীক্ষা। প্রবিধান, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, এই 4টা তো থাকবেই। সঙ্গে পুলিশ আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, মানি লন্ডারিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি চাকরি আইন, অস্ত্র আইন, সাইবার সুরক্ষা, মানে নারী শিশুও চেঞ্জ হয়েছে, কিছু আইন কিন্তু পরিবর্তন হয়েছে, তো আমি পুরনো নামগুলোই বলছি। বাল্যবিবাহ নিরোধ আইন, মানব পাচার, শিশু আইন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ডিএনএ আইন, পিতামাতার ভরণ পোষণ, গ্রাম আদালত, পারিবারিক সহিংসতা, তথ্য অধিকার, জাতীয় পরিচয়পত্র, ডিএমপি অধ্যাদেশ এবং জুয়া আইন। আরেকটা আইন আছে বিসিএল অ্যাক্ট, আমরা পড়ি 2টা মাত্র ধারা পড়ি বিসিএল অ্যাক্টের, 3 এবং 4 ধারা। এতগুলো আইন দেখে ভয় পাওয়ার কারণ নাই, কিছু কিছু আইন থেকে গুটি কয়েক ধারা পড়লেই ইনশাল্লাহ হবে। তো এই হচ্ছে লিখিত পরীক্ষার প্রিপারেশন, এজন্য ব্যাপক লিখতে হবে, এর কোনো বিকল্প নেই। গতানুগতিক প্রশ্নগুলো তো শিখতে হবেই, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে সৃজনশীল প্রশ্নও আপনাদেরকে লিখে তৈরি করে রাখতে হবে, যাতে পরীক্ষার আগে শুধু রিভিশন দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো কিছু বলার থাকলে আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।